হাই গাইস, হাই স্টুডেন্টস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর ফটোসিনথেসিস চ্যাপ্টারে আজকে লাস্ট টপিক আলোচনা করব। ওকে, তোমরা যারা ফটোসিনথেসিস চ্যাপ্টারটার আগের ভিডিওগুলো দেখোনি, যারা ফার্স্ট আমার চ্যানেলে এসেছো, যারা নিটের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন করছো, ওকে, তোমরা অবশ্যই প্রথম ভিডিওগুলো আগে দেখে নাও। এই চ্যাপ্টারের ফটোসিনথেসিস চ্যাপ্টারের প্লে লিস্টে গিয়ে তোমরা পেয়ে যাবে। প্লে লিস্টে গিয়ে দেখো ফটোসিনথেসিস চ্যাপ্টার। ওকে, প্রথম থেকে তোমরা ভিডিওগুলো যদি ভালোভাবে দেখো তাহলে প্রত্যেকটা জায়গা কনসেপ্টগুলো ক্লিয়ার করতে পারবে। ওকে ওকে এবং আজকে তোমাদের লাস্ট এটা ফটোসিনথেসিস চ্যাপ্টারের ভিডিও হবে। ওকে, এর আগের দিনে আমরা ফটো রেসপিরেশন অ্যান্ড C4 সাইকেল আলোচনা করেছি এর আগের ভিডিওতে। তো অবশ্যই তোমরা প্রথমে আগে ওগুলো দেখবে পার্টগুলো, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। ওকে, এই ফটোসিনথেসিস চ্যাপ্টারটা কিন্তু খুবই কনসেপচুয়াল। ওকে, আজকে আমরা এখানে তোমাদের NCERT বইয়ে দেখবে 221 পেজে, ওকে, পেজ ভেরি হতে পারে, যে টেবিলটা দেওয়া আছে C4 অ্যান্ড C3 প্লান্টের। ওকে, C3 অ্যান্ড C4 প্লান্টসের, ওকে, বা মধ্যে যে ডিফারেন্স, পার্থক্য, সেই পার্থক্যটা এখানে বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে দেওয়া আছে। সেগুলো যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক দেওয়া আছে, এখানে ফাঁকা দেওয়া আছে ঘর, সেগুলোতে কি হবে, বা আমি এখানে অপশন চুজ করতে বলছে, এইসব দেওয়া আছে কোনটা, আমি জাস্ট এগুলো বলে দিচ্ছি পয়েন্টগুলো। ওকে, এখানে প্রথমে কি লিখেছে, ক্যারেক্টারিস্টিক্স, যে বৈশিষ্ট্য কি, সেল টাইপ ইন হুইচ দ্য কেলভিন সাইকেল টেক প্লেস। আমরা জানি যে C3 আর C4 প্লান্টে C3 প্লান্টস হচ্ছে যেটাকে আমরা কেলভিন সাইকেল বলি। ওকে, যেসব প্লান্টগুলোর মধ্যে C3 যে সাইকেলটা, যা কেলভিন সাইকেলটা হয়, সেটা সেই প্লান্টগুলোকে আমরা C3 প্লান্টস বলি। ওকে, আর C4 প্লান্টস হচ্ছে যার মধ্যে হ্যাশলেগ সাইকেলটা হয়। C4 প্লান্টসের মধ্যে C3 সাইকেল হবে, কিন্তু C3 যেসব প্লান্টস তাদের মধ্যে C4 সাইকেলটা হবে না, এটা মনে রাখবে। এখন ফার্স্ট যেটা বলেছে যে সেল, কোন সেলের মধ্যে C3 আর C4 প্লান্টস যে বা সাইকেল যে হচ্ছে, এখানে দিয়েছে দেখো মেসোফিল অ্যান্ড বান্ডেল শীট। দেখো C4 মানে C3 যে সাইকেলটা বা C3 প্লান্টের ক্ষেত্রে সেটা হলো মেসোফিল সেলে হয়। ওকে, মনে রাখবে। আর C4 যে প্লান্টস, C4 প্লান্টের ক্ষেত্রে প্রথমে মেসোফিল সেলও হয়, তারপরে হলো বান্ডেল শীট সেলে। C4 প্লান্টের ক্ষেত্রে দুটো সেলই থাকে। ওকে, কিন্তু C3 প্লান্টের ক্ষেত্রে শুধুমাত্র মেসোফিল সেল হয়। ক্লিয়ার? C3 প্লান্টসের বান্ডেল শীট সেলটা থাকে না, মনে রাখবে। হয়ে গেছে, বুঝতে পারছো? নেক্সট হলো সেল টাইপ ইন হুইচ দ্য ইনিশিয়াল কার্বক্সিলেশন রিয়েকশন ওকার্স। ফার্স্ট যদি কার্বক্সিলেশন যে রিয়েকশনটা হয়, মানে কার্বন ডাইঅক্সাইড যে ফিক্সেশন হয়, আমরা পড়েছি ক্যালভিন সাইকেলে আর হলো C4 সাইকেলে। তাহলে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটা C3 প্লান্টের ক্ষেত্রে মেসোফিল সেলে হয়, আর C4 প্লান্টের হচ্ছে বান্ডেল শীট সেলে হয়। ওকে, নেক্সট হলো পয়েন্ট, যেটা হাউ মেনি সেলস টাইপস ডাস দ্য লিভ হ্যাভ দ্যাট ফিক্স কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন। যে হাউ মেনি সেল টাইপ, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনে কয়টা সেল এখানে অংশগ্রহণ করছে। লিভ যেটা দেখো এখানে দিয়েছে কি 2 বান্ডেল শীটস অ্যান্ড মেসোফিল সেল, 1 মেসোফিল, 3 বান্ডেল শীট সেল অ্যান্ড পলিসেট 3 বান্ডেল শীট সেল। দেখো 1 2 দিয়ে দিয়েছে। এখানে মনে রাখবে যে হাউ মেনি সেল টাইপস ডাস লিভ হ্যাভ দ্যাট ফিক্স কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন। C3 প্লান্টের ক্ষেত্রে শুধু মেসোফিল সেলেই হচ্ছে বান্ডেল, এই যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন হয়। ওকে, C4 প্লান্টের ক্ষেত্রে মনে রাখবে এখানে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনটা যে ঘটছে বান্ডেল শীট সেলে হচ্ছে, আর হচ্ছে কোথায় হচ্ছে, আমাদের ইয়ের মধ্যে হচ্ছে, এদের মেসোফিল সেলে হচ্ছে, দুটোই। ওকে, হুইচ ইজ দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার। তোমরা এই জায়গাটা তবু একটু দেখে নেবে ভালো করে। ওকে, আমরা একটু কনফিউশন হচ্ছে।
ইন হুইচ ইজ দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার। কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টারটা যে ছিল C3 প্লান্টের ক্ষেত্রে কী ছিল, RUBP, আর C4 প্লান্টের ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন ছিল হলো PEP, ফসফেনল পাইরুভেট, এটা হলো C3 প্লান্টের ক্ষেত্রে ছিল। ওকে, তারপর নাম্বার অফ কার্বনস ইন দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড, প্রাইমারি যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টারগুলো ছিল তাদের কার্বনের সংখ্যা কত ছিল। তাহলে C3 প্লান্টের ক্ষেত্রে যে কার্বন ডাইঅক্সাইড অ্যাকসেপ্টার ছিল সে তার এই যে RUBP এর কার্বনের সংখ্যা কত, 5টা, মানে 5 কার্বনযুক্ত এটা যৌগ, আর পেপটা হলো 3 কার্বনযুক্ত যৌগ ছিল। ওকে, এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, হুইচ ইজ দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্ট, এরপরে হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্টটা কী ছিল। C3 প্লান্টের ক্ষেত্রে ছিল 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আর হলো C4 প্লান্টের ক্ষেত্রে ছিল কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্টটা যে প্রাইমারি যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্ট, মানে যেটা তৈরি হলো, দেখো প্রোডাক্টের কথা বলেছে কি না, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্ট যেটা তৈরি হচ্ছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। ক্লিয়ার, এই 3টা পয়েন্ট কিন্তু মোস্ট বেশি ইম্পর্টেন্ট। ওকে, 3টা পরেরটা। ওকে, নম্বর অফ কার্বনস ইন প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্ট, আবার একই জিনিস বলেছে। ওকে, হুইচ ইজ দ্য প্রাইমারি কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন প্রোডাক্ট। ওকে, নম্বর অফ কার্বনটা বলেছে। ওকে, আবার এই যে PGA, দেখো একবার বলেছে যৌগটা আর তাদের মধ্যে যতগুলো কার্বন আছে, তাহলে এই যে PGAটা এটা হলো 3 কার্বনযুক্ত। বুঝতে পারছো কোশ্চেনগুলো, বুঝতে পারছো কি না? এর মধ্যে এই যে যৌগটা, এর মধ্যে কয়টা কার্বন থাকে, 3টা কার্বন থাকে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডটা হলো 4 কার্বনযুক্ত যৌগ, ওই জন্য C3 সাইকেল বলা হয়, এই জন্য এটাকে C4 সাইকেল বলা হয়েছিল। ওকে, ডাজ দ্য প্লান্টস হ্যাভ রুবিস্কো। ওকে, রুবিস্কো এনজাইম কার ক্ষেত্রে আমরা দেখেছিলাম, C3 প্লান্টের মধ্যে ছিল রুবিস্কো এনজাইম মেসোফিল সেলে। ওকে, ইয়েস হবে এটা। ওকে, আর এর ক্ষেত্রেও রুবিস্কো ছিল। ওকে, বুঝতে পারছো, এখানে আমাদের যেটা C4 প্লান্টে হচ্ছে তোমার বান্ডিল শীত সেলে রুবিস্কো ছিল। ওকে, শুধু মেসোফিল সেলে কিন্তু C4 প্লান্টের ক্ষেত্রে ছিল না। ওকে, এটা তোমরা জানো। ওকে, ডাজ দ্য প্লান্ট হ্যাভ পেপ কেস। ওকে, পেপ কেসটা কার ক্ষেত্রে, পেপ কেসটা শুধুমাত্র থাকে হলো C4 প্লান্টের ক্ষেত্রে, এর ক্ষেত্রে কী হবে, নট হবে। ওকে, তাহলে এটা ইয়েস হবে, পেপ কেসটা C4 প্লান্টের ক্ষেত্রে ছিল, যেটা হলো এনজাইম কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের বলেছে, এখানে রিয়েকশনটা হলো এনজাইমটা। ওকে, হুইচ সেল ইন দ্য প্লান্ট হ্যাভ রুবিস্কো। রুবিস্কো কোথায় থাকে, আবার রুবিস্কো কোথায় ছিল, মেসোফিল সেলে রুবিস্কো থাকে। ওকে, বান্ডিল শীত সেলে C3 প্লান্টের ক্ষেত্রে মেসোফিল সেলে রুবিস্কো থাকে, আর হলো C4 প্লান্টের ক্ষেত্রে বান্ডিল শীত সেলে হলো রুবিস্কো থাকে। ওকে, কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন রেট আন্ডার হাই লাইট ইন্টেন্সিটি, এই হাই লাইট ইন্টেন্সিটিটা কে সহ্য করতে পারে। হাইলাইট ইন্টেন্সিটি কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন তো C3 প্লান্টের ক্ষেত্রেও হচ্ছে, কিন্তু এখানে ইন্টেন্সিটিটা যেটা এটা লো হয় C4 প্লান্টের ক্ষেত্রে, এই যে কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশনের যে লাইট ইন্টেন্সিটিটা বেশি হয়। ওকে, হাই হয়, তাহলে লো হবে C3 প্লান্টের ক্ষেত্রে আর হাই হবে C4 প্লান্টের ক্ষেত্রে। হোয়েদার ফটোরেসপিরেশন ইজ প্রেজেন্ট এট লো লাইট ইন্টেন্সিটি, ফটোরেসপিরেশনটা যে লো লাইট ইন্টেন্সিটি। ওকে, দেখো এই ফটোরেসপিরেশনটা হচ্ছে কোথায় হাই হয়, C3 প্লান্টের ক্ষেত্রে। ওকে, আর C4 প্লান্টের ক্ষেত্রে তো ফটোরেসপিরেশন হয় না, মনে রাখবে C4 প্লান্টের ক্ষেত্রে। হোয়েদার ফটোরেসপিরেশন ইজ প্রেজেন্ট এট হাই ইন্টেন্সিটিস। ওকে, আবার ফটোরেসপিরেশন মনে রাখবে ফটোরেসপিরেশন শুধুমাত্র C3 প্লান্টের ক্ষেত্রে হয়, এর ক্ষেত্রে হয় না। ওকে, মানে যেটা তোমার C4 প্লান্টের ক্ষেত্রে। হোয়েদার ফটোরেসপিরেশন উড প্রেজেন্ট এট লো ইন্টেন্সিটি, ফটোরেসপিরেশন মনে রাখবে, ফটোরেসপিরেশন হওয়ার জন্য কিন্তু কী দরকার, কার্বন ডাই অক্সাইড, হ্যাঁ, এট লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। আচ্ছা, ফটোরেসপিরেশনে উল্টা বললাম আমি, ফটোরেসপিরেশনে অ্যাকচুয়ালি বের হয় কি কার্বন ডাইঅক্সাইড, ফটোরেসপিরেশনের সময় কী হয় অক্সিজেনেশন। ওকে, আচ্ছা, যদি পরিবেশে হচ্ছে লো কনসেন্ট্রেশন হয়, ওকে, দ্য হোয়েদার ফটোরেসপিরেশন উড বি প্রেজেন্ট অ্যাট লো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, তাহলে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি লো হয় তখনই কিন্তু যে ফটোরেসপিরেশনটা বেশি হবে। ওকে, হাই হবে কার ক্ষেত্রে, C3 প্লান্টের ক্ষেত্রে হবে। ওকে, বুঝতে পেরেছো, কারণ ফটোরেসপিরেশন কখন হয়, যখন অক্সিজেন যুক্ত হয়। ওকে, রুবিস্কোর সঙ্গে, বুঝতে পেরেছো, তাহলে কনসেন্ট্রেশন বেশি হলে এটা ফটোরেসপিরেশন কম হবে, কিন্তু লো যদি কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হয় তাহলে অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে ফটোরেসপিরেশন বেশি হবে।
whether photo respiration would be present at high carbon dioxide concentration. কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যদি বেশি হয় তাহলে ফটো রেসপিরেশন কী হবে, কম হবে, কারণ ফটো রেসপিরেশন তখন কি হবে, ও কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যাবে রুবিস্কো, ওকে, যেটা তখন কি করবে, এটিপি তৈরি করবে, ওকে, যে ক্যালভিন সাইকেলটা সম্পূর্ণ হবে কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বেশি হলে, ওকে। আর কার্বন ডাইঅক্সাইড না থাকলে কি হবে, ক্যালভিন সাইকেল সম্পূর্ণই হবে না। অ্যান্ড টেম্পারেচার অপটিমাম যে টেম্পারেচার, ওকে, ফটো রেসপিরেশনের জন্য, মানে যে C3 আর C4 প্ল্যান্টের ক্ষেত্রে, তাহলে যেটা স্বাভাবিক টেম্পারেচার লাগে, ওকে, এই 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবে। এক্সাম্পলের কথা বলেছে, তাহলে এক্সাম্পল C3 প্ল্যান্টের এক্সাম্পল হচ্ছে যত আমরা আশপাশে প্ল্যান্ট দেখি সব এগুলো C3 প্ল্যান্ট হবে, ওকে, বুঝতে পারছো। আর C4 প্ল্যান্ট হচ্ছে তোমাদের মেইচ আর হলো সরগম আর হলো সুগার কেন, এগুলো বাদে বাকি সব C3 প্ল্যান্টস আমাদের আশপাশে যে পরিবেশে দেখি প্ল্যান্টগুলো, ওকে। তাহলে এই চারটা তোমরা ভালোভাবে একটু কনসেপচুয়ালি মনে রাখবে, ওকে। নেক্সট আমাদের যে আজকে লাস্ট যেটা টপিক, ওকে, ফ্যাক্টরস এফেক্টিং ফটোসিনথেসিস, যেসব ফ্যাক্টরগুলো ফটোসিনথেসিসকে এফেক্ট করে, ওকে, সেগুলো সম্পর্কে আমাদের আজকে পড়তে হবে। তাহলে কি কি ফ্যাক্টর আছে এখানে মেইনলি আমাদের, আচ্ছা ফ্যাক্টরগুলোকে আগে দুভাগে ভাগ করবো আমরা, তোমার বায়োটিক ফ্যাক্টর আর হলো অ্যাবায়োটিক ফ্যাক্টর, বুঝতে পেরেছো। দেখো এখানে কি বলেছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য ফটোসিনথেসিস নেসেসারি, রেট অফ ফটোসিনথেসিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডিটারমাইন দ্য ইল্ড, ওকে। ফটোসিনথেসিসটার যে রেটটা সেটা বিভিন্ন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে, ইনক্লুডিং ক্রপস প্ল্যান্ট। ফটোসিনথেসিস আন্ডার ইনফ্লুয়েন্সিং সেভারাল ফ্যাক্টর, ওকে। আচ্ছা এখানে অন্যভাবে ফ্যাক্টরগুলোকে ভাগ করা হয়েছে, ইন্টারনাল ফ্যাক্টর আর হলো এক্সটার্নাল। দ্য প্লান্টস ফ্যাক্টর ইনক্লুড দ্য নাম্বার, সাইজ, এজ অ্যান্ড ওরিয়েন্টেশন অফ লিভস, ওকে। তাহলে পাতার যে সেটা সংখ্যা, সাইজ, এজ অ্যান্ড ওরিয়েন্টেশন, লিফের ওরিয়েন্টেশন, হ্যাঁ লিভসের, আর মেসোফিল সেল অ্যান্ড ক্লোরোপ্লাস্ট। ইন্টারনালের মধ্যে দেখো, ইন্টারনাল যে ফ্যাক্টর, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন, অ্যামাউন্ট অফ ক্লোরোফিল, কতগুলো কেমন ক্লোরোফিল আছে। দ্য প্লান্টস অ্যান্ড ইন্টারনাল ফ্যাক্টরস আর ডিপেন্ডেন্ট অন দ্য জেনেটিক প্রিডিপোজিশন অফ দ্য অ্যান্ড দ্য গ্রোথ অফ প্লান্ট। দ্য এক্সটার্নাল ফ্যাক্টরের মধ্যে কী কী আছে এখানে, সানলাইট লাগে, টেম্পারেচার, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অ্যান্ড ওয়াটার। অ্যাজ দ্য প্লান্ট photosynthesis, all these factors will simultaneously affect its rate. Hence, though several factors interact, thus simultaneously affect photosynthesis or carbon dioxide fixation. Usually, one factor is major cause. Sorry guys. Major cause or is the one of that limited the rate. তো এখানে এগুলো কিছু নেই, যে আমরা মেইন যে জিনিসগুলো সেগুলো আমি তোমাদের বলছি, খুব ভালোভাবে বলার চেষ্টা করছি, তোমরা মনোযোগ সহকারে শোনো। আমাদের এখানে যেসব যে জায়গা থেকে হচ্ছে কোর্সিন আসবে, ওকে। ফার্স্ট হলো যে ব্ল্যাকম্যানস ল লিমিটিং ফ্যাক্টর, ওকে, ল অফ লিমিটিং ফ্যাক্টর, ওকে, যেটা দিয়েছিল হচ্ছে ব্ল্যাকম্যানস নামে একজন সায়েন্টিস্ট 1905 সালে। এটা সালটাও ইম্পর্টেন্ট, সালটা আসছে এবং এই যে সায়েন্টিস্টের নাম, ওকে, নিটে অলরেডি এসেছে। when several factors affect any biotic abiotic process, law limiting factor comes into effect. This state the following, কি বলছে এই ল লিমিটিং ফ্যাক্টরটা কি বলছে, ফার্স্ট মনে রাখবে এই ল লিমিটিং ফ্যাক্টর কত সালটা 1905-এ, ওকে, ব্ল্যাকম্যানস দিয়েছে। ইফ এ কেমিক্যাল প্রসেস ইজ অ্যাফেক্টেড বাই মোর দ্যান ওয়ান ফ্যাক্টর, বলছে যে একটা কেমিক্যাল প্রসেস যদি একের অধিক ফ্যাক্টর দ্বারা নিয়ন্ত্রিত হয়, ওকে, মানে প্রভাবিত হয়, দেন ইটস রেট উইল বি ডিটারমাইন বাই দ্য ফ্যাক্টর, তাহলে এটার যে রেটটা ডিটারমাইন হবে বাই দ্য ফ্যাক্টর হুইচ ইজ নিয়ারেস্ট টু ইটস মিনিমাল ভ্যালু। ইট ইজ ফ্যাক্টর হুইচ ডাইরেক্টলি এফেক্ট দ্য প্রসেস ইফ ইটস কোয়ান্টিটি ইজ চেঞ্জড। দেখো ল লিমিটিং কেন বলেছে, ল অফ লিমিটিং ফ্যাক্টর কেন বলেছে, বলছে যে সেটা সেই বিক্রিয়াটা, যে কেমিক্যাল প্রসেসটা সেই ফ্যাক্টরটা দ্বারা নিয়ন্ত্রিত হবে যেটা হচ্ছে মিনিমাম হবে, ওকে,
মানে মিনিমাম একটা যে কোনো জিনিস হওয়ার একটা মিনিমাম রেঞ্জ থাকে কি না, আর একটা ম্যাক্সিমাম থাকে। তাহলে মিনিমাম যেই ফ্যাক্টরটা, যেটা রেঞ্জটা মিনিমাম, সেটার দ্বারা সেটা যদি চেঞ্জ হয় তাহলে কি হবে, এই প্রসেসটা সেটা চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে এই মানে কেমিক্যাল প্রসেসটাতে কি হচ্ছে প্রভাব পড়বে এবং তার পরিবর্তন হবে। ওকে, বুঝতে পেরেছো? মানে এটা হলো যে কেমিস্ট্রিতে আমরা পড়েছি লিমিটিং রিয়েজেন্ট। তোমরা কেমিস্ট্রি অবশ্যই জানো লিমিটিং, যে ফার্স্ট যে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি প্রথম চ্যাপ্টারে, যে লিমিটিং রিয়েজেন্ট একটা রিয়াকশন কার উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে মিনিমাম লোয়েস্ট যেটা, ওকে, যেটা কম পরিমাণে থাকে, কারণ সেটা শেষ হয়ে গেলে কী হচ্ছে রিয়াকশানটা বন্ধ হয়ে যাবে, তার উপর ডিপেন্ড করবে। তো সেই রকমই জিনিসটা এখানে তাহলে মনে রাখবে। ওকে ওকে, এটা স্টেটমেন্টটা থেকে এটা কোশ্চেন দিতে পারে, যেটা মিনিমাল ভ্যালু, ওকে, নিয়ারেস্ট মিনিমাল ভ্যালু বা মিনিমাম ভ্যালু, সেটার উপর ডিপেন্ড করবে। ফর এক্সাম্পল, এখানে এক্সাম্পল দিয়েছে, ডিসপাইট দ্য প্রেজেন্স অফ গ্রিন লিফ সবুজ পাতা দরকার, অপটিমাল লাইট, হ্যাঁ অপটিমাম লাইট যেটা, অ্যান্ড কন্ডিশন কার্বন ডাইঅক্সাইড কন্ডিশনস, দ্য প্লান্ট মে নট ফটোসিনথেসিস ইফ দ্য টেম্পারেচার ইজ ভেরি লো। তাহলে দেখো এগুলো তো থাকবে, গ্রিন লিফ থাকবে, লাইট থাকবে, কার্বন ডাইঅক্সাইড থাকবে, কিন্তু ফটোসিনথেসিস পসিবল নয় যদি টেম্পারেচারটা হচ্ছে ভেরি লো না হয়। মানে একটা ফটোসিনথেসিস হওয়ার জন্য একটা অপটিমাম টেম্পারেচার দরকার, কি না? টেম্পারেচার যদি খুব কম হয় তাহলেও ফটোসিনথেসিস হবে না। ওকে, যদি খুব টেম্পারেচার বেশি হয় তাহলেও ফটোসিনথেসিস হতে পারবে না। তাহলে এখানে লিমিটিং ফ্যাক্টর কোনটা হচ্ছে? টেম্পারেচার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, দিস লিফ ইফ গিভেন এ অপটিমাল টেম্পারেচার উইল স্টার্ট ফটোসিনথেসিস, ওকে, বা ফটোসিনথেসাইজিং। সো বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এটা একটা মিনিমাম যখনই টেম্পারেচার দেবে তখনই এই কন্ডিশনগুলো থাকার ফলে কী হবে? ফটোসিনথেসিস শুরু হবে। কিন্তু টেম্পারেচার, লিফ, গ্রিন লিফ আছে, লাইট আছে অপটিমাল, কিন্তু কার্বন ডাইঅক্সাইড আছে, কিন্তু টেম্পারেচারটা যেটা একটা দরকার, ওকে, 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, 35 ডিগ্রি সেলসিয়াস, কি না, সেটা যদি না হয় তাহলে কিন্তু ফটোসিনথেসিস শুরু হবে না। আই থিঙ্ক ইটস ক্লিয়ার নাও। ওকে, তারপর এখন আমরা এক এক করে ফ্যাক্টরগুলোকে আলোচনা করব। ফার্স্ট হলো লাইট সম্পর্কে কী বলেছে? উই নিড টু ডিস্টিংগুইশ বিটুইন দ্য লাইট কোয়ালিটি, লাইট ইন্টেন্সিটি, লাইটের যে ইন্টেন্সিটি, দ্য ডিউরেশন অফ দ্য লাইট, হোয়েল ডিসকাসিং লাইট এজ এ ফ্যাক্টর দ্যাট এফেক্ট ফটোসিনথেসিস, লাইট এফেক্ট করে ফটোসিনথেসিসকে। দেয়ার ইজ এ লিনিয়ার রিলেশনশিপ বিটুইন দ্য ইনসিডেন্ট লাইট অ্যান্ড দ্য কার্বন ডাইঅক্সাইড fixation rate at the low light intensity. At the higher light intensities, the rate does not show further increase as other factors become limiting. Where is interesting to note is that the light saturation occurs at 10% of the full sunlight, hence except for plants in shade or dense forest, light is rarely a limiting factor in nature. Increase in incident light beyond a point cause the breakdown of the chlorophyll and decrease in photosynthesis. সো লাইটটা একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেখো এখানে বলছে যে লাইট ইন্টেন্সিটি আর হলো একটা রেট অফ ফটোসিনথেসিসের মধ্যে একটা গ্রাফ করে দেখিয়েছে। যখন দেখো লাইট ইন্টেন্সিটি বাড়ছে মানে ফটোসিনথেসিস একটা নির্দিষ্ট, লাইট ইন্টেন্সিটি বাড়ছে, ফটোসিনথেসিসের হার বাড়বে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত। লাইট ইন্টেন্সিটি তার থেকে খুব বেশি বাড়া শুরু করে তখন কিন্তু এইখানে ফটোসিনথেসিসটা কী হচ্ছে? কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো? এটা গ্রাফটা লিনিয়ার গ্রাফ হচ্ছে। লাইটের ইন্টেন্সিটি বাড়ছে, সালোকসংশ্লেষের হারও বাড়ছে, কিন্তু একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত বাড়বে। ওকে, বুঝতে পারছো? কারণ তার থেকে বেশি লাইট ইন্টেন্সিটি বেড়ে গেলে তখন আর ফটোসিনথেসিস হবে না। ওকে, উল্টো কেস হয়ে যাবে। তাহলে এখানে যে একটা স্যাচুরেশন পয়েন্ট পাবো, যে হোয়াট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য লাইট ইজ স্যাচুরেশন ওকার্স অ্যাট 10% অফ সানলাইটের 10%। ওকে, অ্যাকসেপ্ট হ্যান্স দ্য অ্যাকসেপ্ট ফর প্লান্টস ইন শেড, যেসব প্লান্ট হচ্ছে শেড এরিয়ায় যায়, আর মনে কি না, মানে ধরো এই যে জঙ্গলের বড় ফরেস্টের মধ্যে নিচে যেসব প্লান্টগুলো থাকে তাদের ক্ষেত্রে লাইটটা হচ্ছে লিমিটিং ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। ওকে, ঘন জঙ্গলে হচ্ছে যেসব উদ্ভিদগুলো নিচে থাকে তারা ঠিকমতো ফটোসিনথেসিস করতে পারে না, কারণ উপরে যে বড় বড় গাছ থাকে, কি না, বুঝতে পারছো? তাহলে তাদের ক্ষেত্রে লিমিটিং ফ্যাক্টরটা কে হচ্ছে বলো তো? এর ক্ষেত্রে সানলাইট হচ্ছে। ওকে, মানে লাইট ইন্টেন্সিটিটা। ওকে, লাইট ইজ রিয়ারলি লিমিটিং ফ্যাক্টর ইন নেচার।
বলছে যে এখানে যে লাইটটা একটা রিয়ালি লিমিটিং ফ্যাক্টর হিসেবে কাজ করে, খুব কম। ওকে, ইনক্রিজ ইনসিডেন্ট লাইট বিয়ন্ড, তো এখানে মনে রাখার কিছু নেই। ওকে, তারপর হলো কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন। কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন যে কী বলছে, কার্বন ডাইঅক্সাইড ইজ দ্য মেজর লিমিটিং ফ্যাক্টর ফর ফটোসিনথেসিস। মানে সব থেকে যে মোস্ট ইম্পর্টেন্ট মানে লিমিটিং ফ্যাক্টর হলো কার্বন ডাইঅক্সাইড। ওকে, এটা মনে রাখবে। ওকে, কেন? দ্য কনসেন্ট্রেশন অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ভেরি লো ইন দ্য অ্যাটমসফিয়ার। কার্বন ডাইঅক্সাইড আমরা কত পরিমাণে থাকে জানি, খুব কম পরিমাণে আছে, 0.03% থেকে 0.04%। ইনক্রিজ দ্য কনসেন্ট্রেশন অফ 0.5% ক্যান কজ ইনক্রিজ দ্য কার্বন ডাইঅক্সাইড ফিক্সেশন রেট। কারণ আমরা জানি ফটোসিনথেসিসের জন্য অ্যাকচুয়ালি কী দরকার প্লান্টের, কার্বন ডাইঅক্সাইড। তাহলে একটু যদি কনসেন্ট্রেশন বাড়ে কার্বন ডাইঅক্সাইডের কী হচ্ছে, তাহলে ফিক্সেশনটা বাড়বে। বিয়ন্ড দিস লেভেল ক্যান বিকাম ড্যামেজিং ওভার লঙ্গার পিরিয়ড। কিন্তু এটা বেশি দিন ধরে মানে কনসেন্ট্রেশন বেশি থাকলে কিন্তু সেটা ক্ষতি হবে আবার। ওকে, অল্প পরিমাণ বেড়ে গেলে ফটোসিনথেসিসের রেটটা বাড়বে কিছুটা, কিন্তু বেশি বাড়লে আবার ক্ষতি। ওকে, দ্য C3 and C4 plants respond differently to carbon dioxide concentrations. At low light conditions, neither group respond to high carbon dioxide conditions. At higher light intensities, both C3 and C4 plants show increase the rate of photosynthesis. এখানে মনে রাখবে যে হাই লাইট ইন্টেন্সিটিতে C3 অ্যান্ড C4 প্লান্টস দুজনে সবার ক্ষেত্রেই কী হচ্ছে বলছে, দুই ধরনের প্লান্টের ক্ষেত্রেই ফটোসিনথেসিসের হারটা বেড়ে যায়। ওকে, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট টু নোট ইজ দ্যাট দ্য C4 প্লান্টস শো স্যাচুরেশন এট অ্যাবাউট, C4 প্লান্টগুলো যে স্যাচুরেশন পয়েন্টটা দেখায়, মনে রাখবে এই মানটা 360 মাইক্রো ml, তাই না? এটা ইউনিটটা, এতটা কনসেন্ট্রেশন যখন থাকে তখন হচ্ছে স্যাচুরেশন পয়েন্ট দেখায়। ওকে, C4 প্লান্টের ক্ষেত্রে। অ্যান্ড C3 রেসপন্স টু ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন অ্যান্ড স্যাচুরেশন ইজ সিন অনলি বিয়ন্ড 450। ওকে, এই মানটাতে হচ্ছে, এটা হলো C3 প্লান্টের ক্ষেত্রে, আর C4 প্লান্টের ক্ষেত্রে এটা। ওকে, মনে রাখবে এটা। ওকে, স্টেটমেন্ট টাইপে কোশ্চিনে দিতে পারে। Thus current availability of carbon dioxide level is limiting to the C3 plants. The fact that the C3 plants respond to higher carbon dioxide concentration, C3 plants respond to higher carbon dioxide concentration, showing increase the rate of photosynthesis. Carbon dioxide concentration বাড়লে C3 প্লান্টের ক্ষেত্রে photosynthesis বাড়ে। ওকে, লিডিং টু হায়ার প্রোডাক্টিভিটিও বাড়ে। হ্যাজ বিন ইউজ ফর সাম গ্রিন হাউস ক্রপ, এটা যেটা হচ্ছে গ্রিন হাউস ক্রপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সাস অ্যাজ টমেটোস, বেল পেপার। ওকে, মনে রাখবে যে গ্রিন হাউস, যেটা আমরা জানি গ্রিন হাউস তৈরি করে যেসব প্লান্টগুলোকে চাষ করা হয় তাদের ক্ষেত্রে, ওকে, কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন বাড়িয়ে ফটোসিনথেসিসের হার বাড়ানো হয়। কী করা হয়? টমেটো আর বেল পেপার, হ্যাঁ, দে আর অ্যালাউড টু গ্রো কার্বন ডাইঅক্সাইড ইন রিচ অ্যাটমসফিয়ার। কার্বন ডাইঅক্সাইডটা বাড়ায়, ওই জন্য ফটোসিনথেসিস করতে পারে। এর ফলে কী হচ্ছে? হায়ার ইল্ডস। ওকে, উৎপাদনটা বেশি হয়। ওকে, বুঝতে পারলে? তাহলে এখানে কোশ্চিন আসার মতো দেখো, ফার্স্ট যেটা বলছে মেজর লিমিটিং ফ্যাক্টর কনসেন্ট্রেশনে, যেটা বলেছে C3 প্লান্টের ক্ষেত্রে মনে রাখবে 360, আর হলো C4 প্লান্টের ক্ষেত্রে 360, আর C3 ক্ষেত্রে 400, 450, এটা মনে রাখবে। ওকে, এই পয়েন্টগুলো মনে রাখলে হয়ে যাবে। টেম্পারেচারের ক্ষেত্রে কি বলেছে? দ্য ডার্ক রিয়েকশন বিং এনজাইমেটিক অ্যান্ড টেম্পারেচার কন্ট্রোল। আচ্ছা, টেম্পারেচার কন্ট্রোল মেইনলি হচ্ছে যেটা আমরা অন্ধকার বিক্রিয়াটা। ওকে, ডার্ক রিয়েকশনটা। দো দ্য লাইট রিয়েকশন আর অলসো টেম্পারেচার সেন্সিটিভ, দে আর affected to a much lesser extent. The C4 plants respond to the higher temperature and show higher rate of photosynthesis, while C3 plants have the much lower temperature optimum. এখানে ইম্পর্টেন্ট একটু আছে, এটা C4 প্লান্টস রেসপন্স হায়ার টেম্পারেচারের ক্ষেত্রে ইন্টেন্সিটি বেশি সহ্য করতে পারে C4 প্লান্টগুলো, অ্যান্ড হায়ার রেট ফটোসিনথেসিস হয়। ওকে, অ্যান্ড C3 প্লান্টস হ্যাভ মাচ লোয়ার, C3 প্লান্টের ক্ষেত্রে কম টেম্পারেচারের মধ্যে ফটোসিনথেসিস হয়। ওকে, C3 and then the temperature optimum
For photosynthesis of different plants also depend on the habitat and that they are adapted to. Tropical plants have a tropical যেসব plant, okay, have higher temperature optimum than the plants adapted to temperate climate. তাহলে ট্রপিক্যাল যেসব রিজনে, ওকে, ট্রপিক্যাল রিজনের যেসব প্লান্টগুলো, এই ট্রপিক্যাল রিজনের প্লান্টসগুলো হায়ার টেম্পারেচার থাকে, ওকে, কার থেকে, টেম্পারেট যেসব যেগুলো ক্লাইমেটের যেসব প্লান্ট, ওকে। এই লাস্টের লাইনটা মনে রাখবে। তারপরে যে ফ্যাক্টরটা হলো ওয়াটার। আমরা জানি ফটোসিনথেসিসের জন্য কী দরকার হয়, ওয়াটার। তাহলে ইভেন দ্য ওয়াটার ইজ ওয়ান অফ দ্য রিয়েক্ট্যান্ট ইন লাইট রিয়েকশন, কারণ আমরা পড়েছি যে ওয়াটারের যে ওয়াটার কী হচ্ছে, স্প্লিটিং হয়ে কী হচ্ছে, যে ফটোসিনথেসিসে যে অক্সিজেনটা আসে ওয়াটার থেকেই আসে, তাই কি না? এবং ওয়াটার ভাঙার পরেই যে ফটো সিস্টেম 2তে ওয়াটার ভেঙে সেখানে যে ইলেকট্রন, ওকে, প্রোটন গ্রেডিয়েন্টটা তৈরি হচ্ছে কি না, বুঝতে পেরেছো? অ্যান্ড দ্য এফেক্ট ওয়াটার এজ এ ফ্যাক্টর ইজ মোর থ্রু, বলছে কি, বলছে দ্য ইফেক্ট অফ ওয়াটার এজ এ factor is more through its effect on the plant rather than the directly on photosynthesis. Water stress causes the stomata to close, hence reducing the carbon dioxide availability. দেখো ওয়াটারের স্ট্রেসের ফলে যেন ওয়াটারের ঘাটতির জন্য কী হচ্ছে, স্টোমাটা ক্লোজ হয়ে যাবে। দেখা গেলো যেমন মরুভূমির উদ্ভিদের ক্ষেত্রে ওয়াটার লস করার জন্য কী হবে, স্টোমাটা ক্লোজ থাকবে, কারণ স্টোমাটা যদি ক্লোজ না হয়, ওকে, তাহলে সেক্ষেত্রে হবে কি, ট্রান্সপিরেশন, বাষ্পমোচন হয়ে যাবে। ওয়াটার বেশি বেরিয়ে গেলে উদ্ভিদ তো আর বাঁচতে পারবে না, না? তো এটা বলছে, ওকে, যে ওয়াটার স্ট্রেস কজ টু স্টোমাটা ক্লোজ, হ্যান্স রিডিউস, কী করে, রিডিউসিং দ্য কার্বন ডাইঅক্সাইড এবিলিটিটাকে রিডিউস করে দেয়। বিসাইডস ওয়াটার স্ট্রেস অলসো মেক লিফ ওয়েল্ডিং, ওকে, ওয়াটার যদি ঘাটতি থাকে কোনো উদ্ভিদের, ওয়াটার স্ট্রেসের ক্ষেত্রে কী হচ্ছে, লিভসগুলো কিছু ওয়েল্ড হয়ে যাবে, দাস রিডিউসিং দ্য সারফেস এরিয়া কমায়, ওকে, পাতাগুলো, অ্যান্ড দেয়ার মেটাবলিক অ্যাক্টিভিটি অ্যাজ ওয়েল, এবং মেটাবলিক অ্যাক্টিভিটিটা কমে যায় ওয়াটার স্ট্রেসের ক্ষেত্রে। তাহলে এই পয়েন্টগুলো মনে রাখবে, ওকে, এগুলো একটু মনোযোগ সহকারে 2-3 বার পড়তে হবে কনসেপচুয়ালি, ওকে, কারণ এগুলো থেকে কোশ্চিন আসে, ওকে, এই ফ্যাক্টরগুলো থেকে, ওকে। আবার বলছি বারবার, এখানে বারবার একটা জিনিসই বলবো আমি, কনসেপ্টের দিকে খেয়াল রাখবে সবসময়, ওকে, কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করবে, ওকে। ফার্স্ট মনে রাখবে লো লিমিটিং ফ্যাক্টর, ব্ল্যাকম্যানস দিল কী বললো, যেটা মিনিমাম ভ্যালু, ওকে, সেটা হচ্ছে এই কেমিক্যাল প্রসেসটাকে কন্ট্রোল করবে। এখানে 4টা ফ্যাক্টর সম্পর্কে আলোচনা করা হয়েছে, লাইট, কার্বন ডাইঅক্সাইড, টেম্পারেচার হলো, আর ওয়াটার, ওকে। আশা করছি তোমরা চ্যাপ্টারটা বুঝতে পারছো, ওকে, যারা প্রথম থেকে ভিডিওগুলো দেখছো, এবং যদি কেউ আজকে এই ভিডিওটা নতুন দেখে থাকো তাহলে ফার্স্ট এই ফটোসিনথেসিস চ্যাপ্টারের সব ভিডিও আপলোড করা হয়ে গেছে, তোমরা ফার্স্ট প্লে লিস্টে গিয়ে দেখো, সেখানে ফটোসিনথেসিস চ্যাপ্টারে পেয়ে যাবে, ওকে, সব ভিডিও, এবং প্রথম থেকে দেখো, তাহলে ক্লিয়ার বুঝতে পারবে, ওকে। আর আমি যেই পয়েন্টগুলো বলেছি, যেই লাইনগুলো নিটে আসতে পারে, এবং অলরেডি যেগুলো আমি বলেছি যে কোন কোন জায়গাগুলো নিটে এসেছে, ওকে, এবং তোমাদের কাছে অবশ্যই প্রিভিয়াস ইয়ারের বই আছে কোশ্চিনের, সেগুলো তোমরা দেখো, এই চ্যাপ্টারের কোশ্চিনগুলো বের করে তোমরা কোশ্চিন করতে পারছো কি না। আশা করছি তোমাদের এবার কোশ্চিন করতে কোনো প্রবলেম হবে না, ওকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, অ্যান্ড অবশ্যই চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করো, এবং তোমরা আমার চ্যানেলটাকে একটু স্প্রেড করো বন্ধুবান্ধবদের কাছে, এবং সবাই যেন এই ভিডিওগুলো থেকে হেল্প হয়, যাদের মানে সবার যেন এই ভিডিওগুলো থেকে, হ্যাঁ, যারা প্রিপারেশন নিচ্ছে ভালোভাবে, তারা যেন হেল্প পেতে পারে, ওকে। অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে নেক্সট যেটা টপিক মানে চ্যাপ্টার, সেটা হলো প্লান্ট রেসপিরেশন, ওকে। প্লান্ট রেসপিরেশন চ্যাপ্টারটাও কনসেপচুয়াল চ্যাপ্টার, প্লান্ট ফিজিওলজির মধ্যে, ওকে, সেটা আলোচনা করব। আর ক্লাস 12-এর আমি একটা নতুন চ্যাপ্টার আলোচনা করব, সেটা হলো জেনেটিক্স, ওকে, যে মলিকুলার ইনহেরিটেন্স, যেটা মলিকুলার জেনেটিক্স যে বলা হয়, ওকে, সেই চ্যাপ্টারটা শুরু করব একসঙ্গে, ওকে, প্যারালালি। ক্লাস
11th চলবে, ক্লাস 12ও চলবে। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস। অবশ্যই ফিডব্যাক দেবে, জানাবে তোমরা মানে কনসেপ্টগুলো ক্লিয়ার হচ্ছে কি না।